স্টুডেন্ট অফ ক্লাস 7 এখন তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী করাচ্ছি সন্ধির ব্যঞ্জন সন্ধির একের দাগের ক ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলে। বর্গের তৃতীয় বর্ণ বললে গ বর্গীয় জ ড দ আর ব বর্ণকে বোঝায়। ত আর দ এর পরে চ বা ছ থাকলে তার স্থানে হয়ে যায় চ। এটা উদাহরণ দেখাচ্ছি আমি তোমাদেরকে, এখানে পাবে তোমরা এটা উদাহরণ। ত বা দ এর পর চ বা ছ থাকলে ত বা দ এর স্থানে চ হয়। পরেরটা বলছি, ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণের মিলনে ব্যঞ্জন সন্ধি হয়। খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধিতে একটি বর্ণ লোপ পায়। বাংলা ভাষার উদ্ভব হয়েছে সংস্কৃত থেকে। পদের শেষে অবস্থিত স্বরবর্ণের পর চ বা ছ থাকলে চয়ে ছয়ে হবে। ম ক বর্ণের পর ম অনুস্বর হয়ে যাবে। সংস্কৃত ব্যাকরণের নিয়ম সন্ধির নিয়ম বাংলায় প্রযোজ্য হয় না, কারণ বাংলা সংস্কৃতের উচ্চারণ নীতি এক নয়। এবার এইটা 3 দাগ বলছি, স্বরধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। ব্যঞ্জনবর্ণ আর ব্যঞ্জনবর্ণের মিলনে ব্যঞ্জন সন্ধি হয়। বাংলায় সন্ধি হবে কিনা তা অনেকটা লেখকের ইচ্ছার উপর নির্ভর করে। সন্ধি করলে তা শ্রুতিকটু হয়, তাহলে বাংলায় সন্ধি না করে হাইফেন চিহ্ন দেওয়া হয়, হাইফেন। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে কোনো সূত্র প্রযোজ্য হয় না। সংস্কৃত ভাষায় যেখানে সন্ধির সম্ভাবনা আছে সেখানে অবশ্যই সন্ধিবদ্ধ করতে হবে। 4 দাগ, সন্ধি হয় কেবলমাত্র পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের ফলে, ঠিক। স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে, ঠিক। বর্গের তৃতীয় বর্ণ বললে গ বর্গীয় জ ড দ ব এগুলোকে বোঝায়, ঠিক। নিপাতনে সিদ্ধ স্বরধ্বনিগুলির ক্ষেত্রে সন্ধির কোনো নিয়ম প্রযোজ্য হয় না, ঠিক। বাংলায় সন্ধি করা শ্রুতি মধুরতার উপর নির্ভর করে না, এটা ভুল। বাংলায় অনেক সময় সন্ধি না করে শব্দগুলির মাঝে হাইফেন দেওয়া হয়, ঠিক। পরের প্রশ্ন, সন্ধি কি কেবল পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনেই ঘটে, ঠিক। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মিলনে কোন ধরনের সন্ধি হয়? ব্যঞ্জন সন্ধি। বাংলায় সন্ধি করাকে শ্রুতি মধুরতার উপর নির্ভর করে, উদাহরণ দাও। হ্যাঁ, বাংলায় সন্ধি শ্রুতি মধুরতার উপর নির্ভর করে, উদাহরণ দেখাচ্ছি একটা, দাঁড়াও। এখান থেকে লিখবে যে বাংলায় সন্ধি শ্রুতি মধুরতার উপর নির্ভর করে কাজ করে। যেমন অনেক সময় আমরা মুখে যা বলি বা উচ্চারণ করি তা লিখি না। আমরা যদি 5 সের লিখি তাহলে সেটা উচ্চারণের সময় 5 সের হয়ে যায়। 5 জন, এটা উচ্চারণের সময় 5 জন হয়ে যায়। ঘোড়ার ডিম, এটা উচ্চারণের সময় ঘোড়ার ডিম হয়ে যায়, রটা লোপ পেয়ে যায়। পরের প্রশ্ন আছে, খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধিতে কী কী বিশেষত্ব দেখা যায়? 2টি বিশেষত্ব লক্ষ্য করা যায়। একটি বর্ণ লোপ পায়, 2 নতুন একটি বর্ণ চলে আসে। এই দুটো একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। যেমন এখানে নিচু মনা, এই হস্যটা লোপ পেয়েছে, একটা উদাহরণ। আর একটা চলে আসবে, এরকম একটা উদাহরণ এদিক থেকে দেবে, যেটাতে ধ্বনির আগম ঘটে। যেমন তর্ক সমান তক্ক, এখানে একটা ক চলে এসেছে রয়ের পরিবর্তে, র লুপ্ত হয়ে গেছে। বা অন্যান্য জায়গা থেকেও তোমরা এরকম দিতে পারো যে দন্তেশ্বর ছিল ছয় ছয় হয়ে গেছে, এগুলোর মধ্যে একটা দেবে, নতুন বর্ণের আগমের একটা উদাহরণ। পরের প্রশ্নতে যাচ্ছি। পরের প্রশ্ন, নাম উচ্চারণ আর নামোচ্চারণ এই দুটোর মধ্যে কোনটি লেখা ঠিক? নাম উচ্চারণ, এক্ষেত্রে এখানে দেখো নাম উচ্চারণ লেখাটা ঠিক। নাম উচ্চারণ কেন? কারণ এগুলো যখন এটা লিখতে হবে কারণ হিসাবে, যে সন্ধি করলে তা যদি শ্রুতিকটু হয় বা কিংবা তা উচ্চারণ করতে অসুবিধা হয়, তবে বাংলা ভাষায় সন্ধি করা হয় না, সেখানে মাঝে একটা হাইফেন দিয়ে করা হয়। উত্তর হবে এটা। সংস্কৃতের সমাজবদ্ধ পদ যেখানে পূর্ণ শব্দ হিসেবে ব্যবহৃত হয় বাংলায়, সেখানে লেখার সময় সন্ধির ভেতরের সন্ধি অব্যাহত রাখতে হয়। এই শব্দগুলোর সম্বন্ধে লিখবে। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, এগুলো সন্ধি বিচ্ছেদ করতে হবে। পদ্ধতি, পদ যুক্ত হতি হ হয়ে যায়, সংযুক্ত সম যুক্ত যুক্ত, দরজাল দর র হয়ে যাবে, দরজাল। যাবৎ খন্দেত্ব দিয়ে জীবন, পতত দিয়ে অঞ্জলি, উত যুক্ত নিত, বৃহৎ যুক্ত পতি, উত যুক্ত হাড় হয়ে যাবে হয়াকার র। বিপদ দ হবে যুক্ত জনক, উত যুক্ত ছল, উত হয়ে যাবে চটা। কিংবদন্তি ম হয়ে যাবে 1 10। তারপরে হবে কি সিংহ, এটা হবে সিংহ যুক্ত অ, এখানে দেখাচ্ছি তোমাদের সিংহটা।
এখানে দেখে নাও সিংহটা, সিংহ, সিংহ যুক্ত অ সমান সিংহ। পরেরটা দেখাই, অহর যুক্ত নিশ, অহর যুক্ত নিশ, র হবে না বিসর্গ, কিন্তু এখানে যেহেতু এটা নিপাতনে সিদ্ধ সন্ধি নিয়মের মধ্যে পড়ছে সেহেতু এখানে এক্ষেত্রে বিসর্গ দেবে না। পুংলিঙ্গ, পুনঃ যুক্ত লিঙ্গ, তদ উপরি, তদ দ হবে, উৎ যুক্ত স্থাপন, স্থাপন, সমযত, এটা দেখো উৎ যুক্ত স্থাপন, উত্থাপন। পরেরটা যাচ্ছি, সন্ধিবদ্ধ করো। এখানে দেখো উদ্ভব দয়ে ভয়ে হয়ে যাবে, হসু দয়ে ভয়ে ব, উন্মোচন দন্ত নয়ময় ওকার, সদাচার দয়াকার হয়ে যাবে, উড্ডিন ডয়ে ডয়ে দীর্ঘই দন্তান্ন, ডাকঘর গ হয়ে যাবে ডাকঘর, হরতাল হরতাল হয়ে যাবে তয় তয় আকার, বৃষ্টি বৃষ্টি হয়ে যাবে মধ্যাহ্ন ছয়টায় হস্যই, কিন্তু দন্ত নয় তয় হস্য হবে কিন্তু, সমগতি অনুস্বর হয়ে যাবে মটা, সংগীত অনুস্বর হয়ে যাবে, সমকার এটা সংস্কার হয়ে যাবে দন্ত ছয় কয়ে চলে আসবে, ষষ্ঠ এটা মধ্যাহ্ন ছয় ঠয়ে হয়ে যাবে, সমন্যাসী এটা সন্ন্যাসী হবে দন্ত নয় মটা দন্তান্ন হয়ে যাবে, উচ্ছেদ জয় ছয় হয়ে যাবে, ছয় ছয় একার দ, হসু ছয় ছয় একার দ, রাঁধনা রান্না র একা দন্ত নয় আকার হয়ে যাবে। এবার এই সন্ধিগুলো কোথায় ভুল আছে সেই ভুলগুলোকে কারণ সহ সন্ধির ভুল দেখিয়ে তারপর শুদ্ধ করতে হবে। মানে এগুলো তোমাকে দিতে হবে কি তার সূত্রগুলো লিখতে হবে। মানে একটা লিখবে দিগন্ত, দিগন্ত দেওয়া আছে হাইফেন দেবে, দিয়ে দিগন্ত লিখবে দয়হস্যই গ দন্ত নয় তয়ে, দিয়ে যে সূত্রটা আছে যে প্রথম বর্ণ তৃতীয় বর্ণ হয়ে যায় ওই যে সূত্র যেমন দেওয়া আছে এগুলো খুঁজে খুঁজে সেই সূত্রগুলোকে করবে। কেমন করে খুঁজবে আমি একটা দেখাচ্ছি, যেমন দিগন্তটাই আমি বলে দিচ্ছি। এখানে আছে দিগন্ত, সুতরাং এটা কি সূত্র লিখবো এটা লিখতে হবে। বর্গের প্রথম বর্ণের পর স্বরবর্ণ থাকলে বর্গের প্রথম বর্ণের স্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হয়ে যায়, এরকমভাবে লিখতে হবে। এবার পরেরটাও সেরকমভাবে তোমরা খুঁজবে যে ওই চয় এটা দেখে নেবে যে সংযুক্ত কোথায় আছে, ম এর অনুস্বরটা কীরকমভাবে সংযুক্ত সেই শব্দটাকে খুঁজবে, খুঁজে তার উদাহরণটা লিখবে। এটা তোমরা নিজেরা করবে, তোমাদের জন্য দিলাম এটা। আমি দু একটা খুঁজে দিচ্ছি, যেমন সংযুক্ত, ঠিক এই জায়গাটায় আছে সংযুক্ত। তাই আমরা একবার কোশ্চেন দেখবো ওখানে ভুল আছে কি না। কোশ্চেনে দেখি কী লেখা আছে, এটাও সংযুক্তই করা আছে, এটাও সংযুক্তই করা আছে, সুতরাং এটা কোনো ভুল নেই। নিচে দেওয়া সন্ধিবদ্ধ শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো। ও এটা নয়, আমরা এইটা খুঁজছিলাম। আচ্ছা চলচ্চিত্র, এটা চয় চয় হস্যই তয়টা ফেলা হবে, পরিচ্ছন্ন চয় ছয় হবে, সম্পূর্ণ ময়ে পয়ে দীর্ঘ হবে, কিন্তু ক দন্ত নয় তয় হস্য হবে, সংলাপ এটা অনুস্বর হবে, পণ্ডিত মধ্যে নয় ডয় হস্যই ত, সঞ্চয় পিঠফলাঙ্গয়ে চয় অন্তস্থ, বিচ্ছিন্ন চয় ছয় হস্যই হবে, দিগীন্দ্র গ হয়ে যাবে ক হবে না, অনুচ্ছেদ চয় ছয় একার দ হবে, বাগদান গ হবে, উচ্ছৃঙ্খল নয় উচ্ছৃঙ্খল তালবের ছয় রি হয়ে যাবে উচ্ছৃঙ্খল, বাংময় হবে ইঙ্গ, আর সংবাদ ম ওটা অনুস্বর হবে, আর সম্মান ময়ে ময়ে আকার দন্তান্ন সম্মান শব্দটা হবে। এবার তোমাদেরকে এগুলোর সূত্রটা পাশে লিখতে হবে, সুতরাং এটাকে তোমাদেরকে খুঁজতে হবে। যেমন চলচ্চিত্র, এটা কোন জায়গায় আছে, চলচ্চিত্র, আমি এটা খুঁজে দিচ্ছি। এখানে পাবে এই যে চলচ্চিত্র, এটার বানানটা ভুল ছিল, কেন এটা হবে সেটা এই সূত্রটা তোমাদেরকে লিখতে হবে, সূত্র লিখতে হবে, ভুলের কারণ হিসাবে সূত্রটা লিখতে হবে। এটা নিজেরা খুঁজে খুঁজে করবে, বইয়ের মধ্যে সবগুলো আছে, নিজেরা খুঁজবে খুঁজে করবে। এটা আমি বলে দিচ্ছি সমকলন, এগুলোকে বলেছে নতুন শব্দ, সংকলন, সংগোপন, সংকীর্তন দিয়ে নতুন শব্দের একটা বাক্য লিখতে হবে, নিজেরা লিখবে। জগৎ এর সঙ্গে জগৎ জীবন, এটা খন্দেরটা বর্গীর্য হয়ে যাবে, বর্গীর্য গ বর্গীর্য দীর্ঘই বদন্তন জগৎ জীবন, জগন্নাথ দন্ত নয় নয় হয়ে যাবে, জগন্মাতা দন্ত নয় ময় আকার তো আকার হয়ে যাবে। বাক্য রচনা করো। উৎ শব্দের সঙ্গে উল্লাস, এটা খন্দেরটা বাদ চলে যাবে, লয় লয় আকার দন্তস্ব, উল্লেখ লয় লয় একার খ, উল্লিখিত লয় লয় হস্যই ক্ষয়সিত, এটা করে নতুন শব্দ। সন্ধি বলতে কী বোঝায়, সন্ধি বলতে বোঝায় পাশাপাশি দুটি ধ্বনির মিলন, এটা উদাহরণ দিয়ে বোঝাও, যে কোনো একটা উদাহরণ তোমরা দেবে। সন্ধি কয় প্রকার কী কী, 3 প্রকারের হয়, প্রত্যেক প্রকারে একটা করে উদাহরণ দাও। প্রথমে স্বরসন্ধি লিখবে, দিয়ে হাইফেন দিয়ে একটা উদাহরণ দেবে, ব্যঞ্জন সন্ধি লিখে উদাহরণ দেবে, বিসর্গ সন্ধি লিখে উদাহরণ দেবে। ব্যঞ্জন সন্ধি কাকে বলে, স্বরধ্বনি বা স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির
বা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনকে যে সন্ধি হওয়া থাকে ব্যঞ্জন সন্ধি বলে। একটা উদাহরণ নিজেরা বই থেকে দিয়ে দেবে। বর্গ কাকে বলে এটা তোমরা জানো, যে স্পর্শ বর্ণগুলিকে যে বিশেষ কয়েকটি ভাগে ভাগ করা হয় সেগুলির এক একটিকে বর্গ বলা হয়। বর্গ 5 প্রকারের হয়, কী কী সবগুলো লিখে দেবে। বর্গের প্রথম, তৃতীয়, পঞ্চম বর্ণ বলে কোন কোন বর্ণ বোঝায় সেটাও ছকের সাহায্যে দেখাবে, অথবা বর্গের প্রথম বর্ণগুলি হলো বলে লিখে দেবে প্রথম বর্ণ, যেমন শিখিয়েছিলাম। ব্যঞ্জন সন্ধি কত রকমের হয়, ব্যঞ্জন সন্ধির আবার 2 রকমের ভাগ বলেছে, প্রত্যেকের একটি করে উদাহরণ দাও। এখানে দেখো ব্যঞ্জন সন্ধি 3 রকমের হয়। একটা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে, একটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে, আর একটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে। এবার 3টের একটা করে উদাহরণ তোমরা খুঁজে নিয়ে লিখে দেবে। পরেরটা কী বলতে, নিপাতনের সিদ্ধ সন্ধি, মানে যে সন্ধির সূত্রগুলি কোনো নিয়ম মেনে চলে না, যে সন্ধিগুলি কোনো সূত্র বা নিয়ম মেনে সংগঠিত হয় না। উদাহরণ দিয়ে বোঝাও, এখানে অনেক উদাহরণ আছে, দুটো যে কোনো উদাহরণ এখান থেকে লিখে দেবে। যে নিপাতনের সিদ্ধ সন্ধির যে কোনো দুটো উদাহরণ তোমরা লিখে নেবে। পরেরটা বলা হচ্ছে, বাংলা ভাষায় সর্বত্র সন্ধি করা হয় না কেন? কারণ বাংলা ভাষায় সন্ধি অনেকটা লেখকের ইচ্ছার উপর নির্ভর করে। যেসব জায়গায় শ্রুতি মধুর হয় না সেসব জায়গায় সন্ধি করা হয় না। আর বাংলার সঙ্গে সংস্কৃত ভাষার গঠনগত অনেক পার্থক্য আছে, সেই কারণে বাংলার সব জায়গায় সন্ধি করা হয় না। এতে কি অসুবিধা হয় উদাহরণ দিয়ে বোঝাও। সব জায়গায় যদি সন্ধি করা হতো তাহলে কি অসুবিধা হতো, এখানে একটা ভালোভাবে উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণটা দেবে। এইটা যেমন তুমি আমার উপর সন্তুষ্ট, এটাকে যদি আমরা সন্ধিবদ্ধ করতাম এভাবে লিখবে, তোমার ওপর সন্তুষ্ট, এরকম বুঝতে অসুবিধা হতো। সেই কারণে বাংলা ভাষায় সর্বত্র সন্ধি করা হয় না। পরেরটা হচ্ছে নিপাতনে হলো সর্বত্র হলো খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি কাকে বলে। একদম এখানে সুন্দরভাবে দেওয়া আছে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি, এটা লিখে নেবে। বাংলা ভাষায় নিজস্ব উচ্চারণ ভঙ্গি অনুসারে যেসব ব্যঞ্জন সন্ধি হয় তাদের খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি বলে। পরের প্রশ্ন হচ্ছে কি, 3টে উদাহরণ দিয়ে দেবে এখানে, যে কোনো 3টে। পরেরটা হচ্ছে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধিগুলো কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো একটা লেখো। 2টি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, একটা হচ্ছে একটি বর্ণ লোপ পায়, আর একটা হচ্ছে একটি বর্ণ আগম ঘটে। তাহলে উদাহরণ দিয়ে বোঝাবে। যে আগে দেখালাম, আগে একটা কোশ্চেন কোথায় ছিল তখন দেখালাম যে কীভাবে লোপ পায় একটা দেখাবে, আর কীভাবে একটা আসে সেটা একটা দেখাবে উদাহরণ। এতটাই ছিল তোমাদের ব্যঞ্জন সন্ধির প্রথম চ্যাপ্টারের কাজ। থ্যাংক ইউ।